আসসালামু আলাইকুম ক্লাস 5। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে মূল্যায়ন পরীক্ষাটি শেষ করে সাময়িক পরীক্ষার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের সাময়িক পরীক্ষার সিলেবাসটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তবে আমরা যে মূল্যায়ন পরীক্ষাটা দিয়েছি সেখানে যে সিলেবাসটা ছিল ওখানে কিন্তু আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন করিনি। তাই ওই অংশটুকু, মূল্যায়ন পরীক্ষার যে অংশটুকু, অর্থাৎ আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1, 2, 3, এটা আবার কি হবে, পুনরায় আমাদের সাময়িক পরীক্ষায় থাকবে। এবার কাঠামোবদ্ধ প্রশ্ন বেশি থাকবে। অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান সেগুলোও থাকবে, কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্নটার উপরে জোর দেওয়া হবে বেশি। ঠিক আছে? যেহেতু আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন আগে করিনি, তো তোমরা সেভাবেই কি করবে, মিস যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো তোমাদের দিয়েছি তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে, এবং যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থাকে মিসকে অবশ্যই জানাবে। সেটা হোয়াটসঅ্যাপে হোক অথবা মিসকে ফোন করে হোক। ঠিক আছে? তাহলে যদি উত্তর বুঝতে কিভাবে হবে সেটা যদি বুঝতে না পারো বা লিখতে না পারো বা গুছাতে যদি সমস্যা হয়, মিস সেখানে বুঝিয়ে দিব। তো আমরা গত ক্লাসে আমাদের সাময়িক পরীক্ষার যেই অধ্যায়গুলো নতুন, আমরা সেই অধ্যায়গুলো শুরু করেছি। আমরা গত ক্লাসে অধ্যায় 4 আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প এই অধ্যায় থেকে পাঠ 1 করেছি, যেখানে 3টি কৃষি পণ্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল, যেটা ছিল ধান, গম আর ডাল। আমাদের অর্থনীতিটা আসলে 3টা বিষয়ের উপর নির্ভরশীল। এই যে আমার বাংলাদেশের অর্থনীতি বলে যে বাংলাদেশের অর্থনীতি, হ্যাঁ, এইটা মূলত ক্যালকুলেশন করা হয় 3টা সেক্টরের ভিত্তি থেকে। 3টা সেক্টরের আয় ব্যয় এগুলো থেকে হিসাব করা হয়। এই 3টা সেক্টর কি? কৃষি, শিল্প আর সেবা। সেবা কোনগুলো? এই যে আমরা শিক্ষকরা সেবা দিচ্ছি, এটা কিন্তু এই সেবার মধ্যে পড়ছে। ঠিক আছে? তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোট কথা চাকুরি যারা করছে তারা সেবা দিচ্ছে। ঠিক আছে? তারপর তো এর মধ্যে আরও আছে যারা ধরো ছোট ছোট বিজনেস করছে, সেটাও আমাদের কিছু কিছু সেবামূলক হচ্ছে, যেমন হাসপাতাল, সেটা একটা সেবামূলক হচ্ছে। ঠিক আছে? তো এরকম আমাদের যে স্কুল, সেটাও একটা সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে। তো এরকম ছোট ছোট বিষয়গুলো যেগুলো আছে এগুলো সাথে করে, এগুলো ছোট ছোট থেকেই সব একসাথে হয়ে কি করে আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখে। তো আমরা শিখেছিলাম গত ক্লাসে কৃষি পণ্য 3টি, এবং আমাদের বইতে আরও 3টি কৃষি পণ্য আলোচনা করা আছে। সেটি হচ্ছে আলু, তৈলবীজ এবং মশলা। তো চলো আমরা আমাদের পাঠটা শুরু করি। আলু। আলু তো আমরা সবাই দেখেছি, আলু সবাই চিনি, তাই না? আলু একটা খুব সুস্বাদু খাবার। আলু আমরা সবাই খাই। আলু দিয়ে মজার মজার অনেক কিছু রান্না করা হয়, তাই না? এই যে এখন রমজান মাস, আলু দিয়ে ইফতারে অনেক আইটেম রাখা হবে। তো এই যে আলু, এটি হচ্ছে আমাদের একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। অর্থাৎ এই যে দোআঁশ আর বেলে মাটি, এখানে আলু সবচেয়ে বেশি ফলে। ঠিক আছে? এখন ম্যাডাম, দোআঁশ মাটি কি আর বেলে মাটি কি? কৃষিকাজে কোন ফসলটা কোন ধরনের মাটিতে ভালো হয় এগুলোর উপর গবেষণা করতে যেয়ে মাটিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে।
এবং সেখানে মাটিকে তিনটা বড় যেই ভাগ, এঁটেল মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এখন দোআঁশ মাটি যেটা, সেটা হচ্ছে তোমার যে মাটিতে অর্ধেক বালি আর অর্ধেক এঁটেল মাটি থাকে। এখন বলবে ম্যাডাম এঁটেল মাটি কি? এঁটেল মাটি হচ্ছে যে মাটিতে বেশিরভাগ, ধরো 80 থেকে 90 ভাগ কি থাকে, পলি থাকে, মানে পলি মাটি আর কাদা মাটি থাকে। ঠিক আছে, যে মাটিতে পলি মাটি আর কাদা মাটি থাকে। তাহলে দোআঁশ মাটি কি? আমরা বলছি দোআঁশ মাটি হচ্ছে অর্ধেক বালি আর অর্ধেক এঁটেল মাটি। তার মানে দোআঁশ মাটিতে কি কি থাকে, কোন কোন মাটি থাকে? বেলে মাটি, পলি মাটি আর কাদা মাটি। যেহেতু এঁটেল মাটি হয় পলি মাটি আর কাদা মাটি দিয়ে। ঠিক আছে, আর কি? বেলে মাটি, যে মাটিতে বালির পরিমাণ বেশি, সেটা হচ্ছে বেলে মাটি। এজন্য দেখবে যে যে সমস্ত এলাকায় নদী আছে এবং নদীর চর হয় না, দেখা যায় নদীটা শুকিয়ে তোমার চর জেগেছে, মাঠ হয়ে গেছে, তাই না? ওইখানে আলু চাষটা বেশি ভালো হয়। কেন? ওইখানে নদীর পলি মাটিটা থাকে এবং ওখানে বালির পরিমাণ থাকে বেশি। ঠিক আছে, এই কারণে কি হয়, ওই সমস্ত চর এলাকায় আলুটা বেশি চাষ হয়। এখন চলো আমরা জানি আমাদের দেশে কোন কোন আলু হয়। দেখো আমাদের এখানে লেখা আছে যে এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। মানে আমাদের দেশে গোল আলু আর মিষ্টি আলুর চাষ বেশি হয়। গোল আলু আর মিষ্টি আলু তোমরা কি চেনো? কোনটা গোল আলু আর কোনটা মিষ্টি আলু? দেখো, এই যে সাদা যেটা, এটা হচ্ছে গোল আলু, এটাকে বলা হয় গোল আলু। আর এই যে পাশে লাল রঙের একটু লম্বাটে, এটা হচ্ছে মিষ্টি আলু। ঠিক আছে, এই গোল আলুর মধ্যে অনেক ধরনের জাত আছে। আমরা যেমন গত ক্লাসে শিখেছিলাম যে ধান অনেক ধরনের আছে, আউশ, আমন, বোরো, ইরি। আবার আউশ ধানের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, ইরি ধানের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা কৃষকরা ভালো বলতে পারে। ওনারা এটাকে অনেকেই 28, অনেকেই 27 এরকম নাম দিয়ে বলে। এটা কৃষি, মানে কি বলবো, এটা হচ্ছে তোমার কৃষির যে ভাষা, সে ভাষা অনুযায়ী তারা এই শব্দগুলো ব্যবহার করে। আবার অনেকে এলাকা ভিত্তিকও এই শব্দগুলো ব্যবহার করে। তো আমাদের আলুর ক্ষেত্রেও অনেক ধরনের আলু আছে। তার মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খেতে মজার যে আলুটা, সেটা হচ্ছে ডায়মন্ড আলু। ঠিক আছে, সেটা কি? ডায়মন্ড আলু। এটা হচ্ছে গোল আলুর মধ্যে। আর মিষ্টি আলু সবটাই ভালো। তাহলে কি দেখলাম আমরা, কোনটাকে তারা গোল আলু বলছে, কোনটাকে মিষ্টি আলু বলছে আমরা জানি, তারপরও দেখে নিলাম। এরপর কি বলছে, যে দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয়। দেশের চাহিদা, দেশের চাহিদা কি? দেশের বলতে এখানে আমাদের বাংলাদেশের আমরা যতগুলো মানুষ আছি, আমরা যে 16 কোটি, 17 কোটি বা 18 কোটি যেই মানুষটাই আছে, যতগুলো মানুষ আছে, এতগুলো মানুষের যতটুকু আলুর দরকার হয়, সেই আলুটা কি করি আমরা, যে আলুটা দরকার হয় সেটাই হচ্ছে দেশের চাহিদা। মানে আমাদের দেশের মানুষের আলুর চাহিদা। ঠিক আছে, যতটুকু আলু লাগবে, এটা কি হয়, এটা মেটানোর পর, মানে এটা সম্পূর্ণভাবে আমরা দেশে উৎপন্ন করে এবং আমরা ভোগ করে খেতে পারি, আমাদের কম হয় না। ঠিক আছে, মেটানোর পর কি করি, উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করি। উদ্বৃত্ত কথাটার অর্থ কি? উদ্বৃত্ত শব্দটার ধারণাটা এরকম যে, ধরো তোমার যতটুকু প্রয়োজন,
তুমি একেবারে ধরো তোমার যে পরিমাণ প্রয়োজন তোমার আর লাগবে না, ঠিক আছে? একেবারে তোমার যত প্রয়োজনীয়তা আছে সব কিছু কমপ্লিট করার জন্য তোমার যে পরিমাণ দরকার সেটা রাখার পর, নিজের জন্য রাখার পর যদি অতিরিক্ত থাকে তাহলে সে অতিরিক্তটাকে কি বলে? উদ্বৃত্ত। এখানে আমাদের দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু, অর্থাৎ আমাদের এই যে এত মানুষ, কোটি কোটি মানুষ আমরা এখানে বাংলাদেশের মধ্যে, এই কোটি কোটি মানুষ যত আলু খাই, আমরা তো আলুটা অনেক বেশি খাই, তাই না? তো এই যে প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আমরা আলুটা বেশি ইউজ করি, তাই না? এবং যে কোনো খাবার, ফাস্টফুড সব কিছুতেই কিন্তু আমাদের আলুটা দেয়া হয়। এই জন্য কী হয়, এই এত কিছু এত ব্যবহারের পরও যে আলুটা আমাদের দরকার, সব আমাদের চাহিদা পূরণ করার পর যে অতিরিক্ত আলুটা থাকে, সেই অতিরিক্ত বা উদ্বৃত্ত আলুটা আমরা কী করি? বিদেশে রপ্তানি করি। রপ্তানি কনসেপ্টটা কি? রপ্তানি হচ্ছে আমরা আমাদের দেশের পণ্য বিদেশে বিক্রি করি এবং এই বিক্রির বিনিময়ে আমরা কী পাই? বৈদেশিক মুদ্রা। সাধারণত তোমার ইউএস ডলারে এই টাকাটা হিসাব করা হয়, কারণ সব দেশে তো আমাদের বাংলাদেশের টাকা নেই। এই জন্য রপ্তানি যখন করা হয় তখন সাধারণত ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এখানে কি ইউজ করা হয়? ইউএস ডলার ইউজ করা হয়। আর যদি আমরা পাশের যে দেশ ভারতবর্ষ থেকে আনি তখন সেটা রুপাইয়া ইউজ করা হয়, অথবা কখনো কখনো এটা পাউন্ডে ইউজ করা হয়, ঠিক আছে? যদি ইউরোপ থেকে আনা হয় তখন সেটা ইউরোতে হিসাব করা হয়, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? ইউএস ডলারে হিসেব করা হয়। তাহলে আমরা কি দেখছি? আমাদের আলু এত পরিমাণ ফসল হয় আলুর, যে আমরা দেশে তৈরি করার পর, আমাদের দেশের চাহিদা মেটানোর পর আমরা বিদেশে রপ্তানি করে এই আলু থেকে অর্থ উপার্জন করি এবং এই অর্থ কি হয়? আমাদের অর্থনীতিতে যোগ হয়। এই আলুর যে অবদানটা, এটা আমাদের অর্থনীতিতে যোগ হয়। তোমরা দেখবে যে আলু আসলে আলুটা কিন্তু শর্করা জাতীয় খাবার। আমরা কি করতে পারি? এটা ভাতের পরিবর্তেও নিতে পারি। বছর 2-3 আগে তোমরা তোমাদের অভিভাবকদের জিজ্ঞাসা করলে দেখতে পারবে, জানতে পারবে যে ভাতের পরিবর্তে আলু খাওয়ার জন্য টিভিতে অনেক প্রচার হতো, এমনকি গানও করা হতো যে ভাতের পরিবর্তে আলু খাওয়ার জন্য। তাহলে আমরা আলু সম্পর্কে অনেক কিছু জানলাম, তাই না? এই তো আমরা আলুগুলো তো আগেই দেখেছি, কিন্তু আমরা কি জানি আলু কিভাবে হয়? আলু কি গাছে ঠিক আম যেভাবে হয় সেভাবে হয়? না, আলু হয় মাটির নিচে। দেখো, এই হচ্ছে গোল আলুর চাষ। গোল আলুটাকে ঠিক এইভাবে দেখো লাইন করে করে যে দিয়েছে, ঠিক এর মধ্যেই আলুগুলো ছোট থেকে বড় হবে এবং নির্দিষ্ট সময়ের পরে কৃষক এখান থেকে আলুগুলোকে তুলে বাজারে বিক্রয় করবে। আমরা তো গোল আলুটা দেখেছি। এই হচ্ছে মিষ্টি আলুর গাছ, এটাও মাটিতেই হয়। ঠিক গোল আলুটা যেমন হয় এটাও এমন হয়, কিন্তু গোল আলুটা যেমন তোমার লাইন করে করে দিয়েছে, মিষ্টি আলুতে কোনো লাইন করে দেয় না, ঠিক আছে? অনেকে দেয়, অনেকে দেয় না। এই হচ্ছে গাছ। তোমাদেরকে গাছগুলো পরিচিত দরকার। যখন তোমরা গ্রামে যাবে তোমরা যেন দেখলে চিনতে পারো কোনটা কি গাছ। এখন আমরা করব তৈলবীজ। তৈলবীজ কি? তৈল কি? তৈল হচ্ছে তেল, আর বীজ হচ্ছে যেটা বীজ, সাধারণত বীজ থেকে যেই ফসল হয় আমরা যেটা জানি, তাই না? একটা দানাদার পদার্থ, তাই না? তো তৈলবীজ কেন বলে? শব্দটা তৈলবীজ কেন হলো? তৈলবীজ এই কারণে হলো যে বীজগুলো আসলে ভাঙলে পুরোটাই আমরা তেল পাই, সেটা হচ্ছে তৈলবীজ। আমরা কিন্তু সাধারণত তেল পাই অনেক সোর্স থেকে।
কিসের থেকে পাই? আমরা সরিষা থেকে পাই, সয়াবিন থেকে পাই, বাদাম থেকে পাই, তিসি থেকে পাই, তারপর রাবি থেকে পাই, তারপর তোমার গুজি থেকে পাই, ঠিক আছে? তো তারপর আমরা তিল থেকে পাই, এরপর আমরা জলপাই থেকে পাই, নারিকেল থেকে পাই, তাই না? কিন্তু কৃষির যেটা, সেটা হচ্ছে আমরা যে মাঠে ফসল ফলিয়ে যেটা পাওয়া, সেটা হচ্ছে কৃষির অন্তর্ভুক্ত। তো মাঠে যেটা আমরা বীজ বুনে ফসল ফলিয়ে যেই তৈলবীজগুলো পাই, সেগুলো কেমন? সেগুলো সরিষা, বাদাম, তিসি, তিল, এইগুলো, ঠিক আছে? তো এগুলোকে আমরা যখন ভাঙাই, তোমরা ঘানি ভাঙা সরিষার তেল দেখেছো? ঘানি কিভাবে ভাঙে? ঠিক ওই যে আগের দিনে করা হতো সার দিয়ে সরিষার পিষে তারপর সেটা থেকে তেল বের করা হতো। এখন সেটা মেশিনেই করা হয়। তো এরকম যে বীজগুলো আছে সেগুলো থেকে আমরা কি করি? তেল পাই। এখন এই তেলটা আমরা কি করি? চলো পড়ি আমাদের বইয়ে কি লেখা আছে। আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি। আমাদের প্রতিদিন অনেক তৈল লাগে, তাই না? রান্না করার জন্য আমাদের তৈল দরকার হয়। সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। কি বললো? সরিষা, বাদাম, তিসি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তৈল আমদানি করতে হয়। দেখো, আমরা এত তেল খাই, এত তেল খাই। এই যে 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষ যারা আছে, এরা কি করে এত তেল খাই যে আমাদের দেশে যতখানি তেল হয় সেই তেলে আমাদের হয় না। আমাদের কি করতে হয়? আরও অতিরিক্ত তেল আমাদের দরকার হয়, আমাদের কম পড়ে যায়। এই যেইটুকু তেল আমাদের কম পড়ে যায় সেইটুকু তেল আমরা কি করি? বিদেশ থেকে কিনে নিয়ে আসি। এই যে বিদেশ থেকে কিনে নিয়ে আসা, সেটা হচ্ছে আমদানি। আমরা একটু আগে শিখেছিলাম যে রপ্তানি। রপ্তানি কি? বিদেশে বিক্রি করা, সেটা রপ্তানি। আর বিদেশ থেকে যেটা কিনে নিয়ে আসি সেটা হচ্ছে আমদানি। তো আমরা তো সরিষা সবাই দেখেছি। এই হচ্ছে সরিষার ক্ষেত। সরিষা মূলত শীতের দিনে বেশি হয়। দেখো, ছবিতেও দেখাচ্ছে যে গ্রামে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এই ফুলের এখানে বীজ হয় এবং এই বীজগুলো কি করে সংগ্রহ করে সরিষা ভাঙানো হয়। এই হচ্ছে তিসি। আমরা বইয়ে পড়লাম তিসি, কিন্তু তিসিটা দেখতে কেমন সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি তিসিটা দেখাচ্ছি। এটাও যখন আমরা পেষণ করি শুধু পুরোটাই আমরা তেল পেয়ে যাই। এটা হলো তিল। তিসি আর তিল এ দুটো তোমার দেখতে অনেকটা একই রকম, কিন্তু দুটো কিন্তু আলাদা বীজ। এই তিসির উপকার কিন্তু অনেক বেশি, তিলের উপকারও অনেক বেশি, ঠিক আছে? অনেক কাজেই এগুলো আমাদের উপকারে আসে। তো আমরা এ পর্যন্ত কি দেখলাম? আলু দেখলাম এবং তৈলবীজ দেখলাম। এখন আমরা দেখব মশলা। মশলা কি করে? খাবারকে সুস্বাদু করে। দেখো, আমাদের প্রথম লাইনেই আছে, খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা কি ধরনের মশলা ব্যবহার করি? মশলার কিছু নাম বলতে পারবে? আমাদের বইতে কি আছে? আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি। উৎপাদন করি মানে কি? আমরা এগুলো চাষ করে বাংলাদেশে এগুলোকে ফসল ফলাই, ঠিক আছে? তো এই পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এগুলোই কি মশলা? না, আরও অনেক মশলা আছে। যেমন ধরো, হলুদ আছে, জিরা আছে, আবার জিরার মধ্যে অনেক ধরনের জিরা আছে,
কালো জিরা আছে, ঠিক আছে, এক শাহি জিরা আছে, আবার জিরার মতো দেখতে মৌরি আছে, ঠিক আছে, এক একটার স্বাদ এক এক রকম। এবং এগুলো কি করে খাবারের যখন আমরা ব্যবহার করি তখন খাবারটাকে মজার করে তোলে, ঠিক আছে। আমাদের দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয়, মানে আমরা যতটুকু মশলা জন্মাই, তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। আমাদের দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়, তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। দেখো এখানে কি বললো, যে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। ঘাটতি কি, আমরা ধান না, আমরা আলু যখন পড়েছি তখন দেখেছি উদ্বৃত্ত, তাই না? উদ্বৃত্ত শব্দটার ধারণা যেমন, ঠিক তার উল্টোটা হচ্ছে ঘাটতি। আমরা উদ্বৃত্তে পড়েছি যে আমাদের নিজেদের যতটুকু প্রয়োজন তার রেখে যদি অতিরিক্ত হয় সেটাই, অতিরিক্তটাকেই আমরা উদ্বৃত্ত বলছি। আর ঘাটতি হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেই, একটু কম পড়েছে, যতটুকু কম পড়েছে ততটুকুই আমরা কি করি, কিনে নিয়ে আসি। তোমরা বলতে পারো ম্যাডাম আমরা এত আদা রসুন এত ফলাই, এত মশলা আমরা উৎপন্ন করি, এগুলো কম পড়ে কিভাবে? ঠিক আছে, মশলা একটু কম ব্যবহার করলেই তো হয়, তাই না? কিন্তু আসলে ধরো বাংলাদেশে, ধরে নাও বাংলাদেশে 18 কোটি মানুষ, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ ফসল হয় মশলার, মনে করো যে 16 কোটি মানুষ একেবারে খুব ভালোভাবে মশলা ব্যবহার করতে পারবে। বাকি যে 2 কোটি মানুষ আছে তাদেরও তো রান্না করতে হবে, তাই না? তাদেরও তো রান্নায় মশলা ব্যবহার করতে হবে। যেমন পেঁয়াজের কথা ধরো, আমাদের দেশে যখন ফসল ঠিকমতো হয়নি, আমাদের যখন ফসলটা আমরা তুলতে পারিনি, পেঁয়াজের উৎপাদন কম হয়েছিল, তখন কিন্তু আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম। এমনকি তোমার বাইরের যে অন্যান্য দেশগুলো আছে, শ্রীলঙ্কা, তারপর ধরো নেপাল, তারপর ইরান, ঠিক আছে, এই সমস্ত পাকিস্তান, এই সমস্ত দেশ থেকেও কিন্তু আমরা পেঁয়াজ নিয়ে এসেছিলাম। তারপরে তোমার বিভিন্ন যে চায়না, এই তো বিভিন্ন কান্ট্রি আর কি, যেখানে আর কি আসলে পেঁয়াজটা উৎপন্ন করে, কৃষিভিত্তিক দেশ যেগুলো, সেগুলো থেকে আমরা কি করেছিলাম, পেঁয়াজটা কিনে এনেছিলাম। তো এখানেও আমরা এই প্রত্যেক বছর কিন্তু এভাবে দেখা যায় কোনো না কোনো ফসল আমাদের কম হয়, তখন আমাদের কি করতে হয়, বাইরে থেকে নিয়ে আসতে হয়, ঠিক আছে। আমরা মূলত বেশিরভাগ জিনিসটাই ইন্ডিয়া থেকে নিয়ে আসি, যেমন পেঁয়াজ বলো, রসুন বলো, আদা বলো, এটা ইন্ডিয়া থেকে অনেক মশলাই আমরা আমদানি করে আনি। তো এই যে আমি যেটা বলছিলাম যে 16 কোটি মানুষ আমরা ব্যবহার করতে পারছি, আর 2 কোটি ব্যবহার করতে পারছি না, আমাদের ঘাটতি পড়ে গেছে। তো এই 2 কোটির জন্য যতটুকু দরকার সেটাই কি করা হয়, আমদানি করা হয়। এটার কথাই এখানে বললো। তো চলো আমরা মশলা যেহেতু পড়ছিলাম, কিছু মশলা দেখি। এই দেখো কত ধরনের মশলা আছে, লবঙ্গ, মরিচ, জিরা, তারপর গোলমরিচ, তারপর ধনিয়া, মৌরি, শুকনো মরিচ, অনেক কিছু আছে, তাই না? এখানে রসুনও আছে। আমরা আরেকটা ছবি দেখি, এই দেখো কত নাম না জানা অনেক মশলা আছে, যেটা এমনও আছে যে আমরা এটার নামও জানি না, তাই না? দেখো এখানে জায়ফলও আছে, এখানে দারুচিনি আছে, এলাচ আছে, তাই না? অনেক ধরনের মশলা, অনেক ধরনের মশলা। এই এত সব মশলা ব্যবহার করে আমাদেরকে কী করা হয়, খাবারটাকে সুস্বাদু করে রান্না করি আমরা। এই যে মাঝখানে একটা পাতা দেখছো, এটাকে বলা হয় কারি পাতা।
এটার একটা সুন্দর একটা গ্রান আছে। এই গ্রানটা কী করা হয়, তরকারিতে যখন এটা দেওয়া হয় ঠিক লেবু পাতার মতো, লেবু পাতার যেমন গন্ধ আছে সুন্দর একটা সুন্দর গ্রান আসে, এটাও সুন্দর গ্রান আসে। এই জন্য এটাকে কি বলা হয়, কারি পাতা। কারি মানে তরকারি, ঠিক আছে। তো আমরা অনেক কিছু দেখলাম, অনেক মশলাও দেখলাম, আমরা আলু সম্পর্কে জানলাম, তৈলবীজ সম্পর্কে জানলাম, আমরা বিভিন্ন ধরনের মশলাও চিনলাম। আমাদের বাংলাদেশে মশলা বেশিরভাগ কোথা থেকে আমদানি করা হয় জানো? আমরা একটু আগে বলেছি ইন্ডিয়া, পাকিস্তান থেকেও আনে। আর এই যে জাতীয় মশলা দারুচিনি, গোলমরিচ, এগুলো ইরান থেকেও নিয়ে আসা হয়। তো এরপরে কি আছে দেখি, এখানে তোমাদের ঠিক তার পরের পৃষ্ঠা 33-এ দেখবে একটা ছক আছে, ঠিক এই ছকটা আছে। এই ছকটাতে কি বলছে চলো আমরা একটু আলোচনা করি। দেখো একটু ছকে দেওয়া আছে যে উৎপাদন মিলিয়ন টন, ব্র্যাকেটে মিলিয়ন টন। মিলিয়ন টন মানে কি 1 মিলিয়ন টন। মিলিয়ন টন বলতে বোঝে 1 মিলিয়ন টন, কিন্তু এখানে ব্র্যাকেটে বলতে রেখেছে এই কারণে যে আমরা যে সংখ্যাটাই পড়বো সেটা ওই সংখ্যার পরে মিলিয়ন টন শব্দটা দিব। মিলিয়ন মানে কি 1 মিলিয়ন কতটুকু, 1 মিলিয়ন 10 লক্ষ। 1 মিলিয়ন কতটুকু 10 লক্ষ, তার মানে 10 লক্ষ টন। নিচে কি আছে, রপ্তানি বা আমদানি, অর্থাৎ আমাদের এখানে দেখতে হবে আমাদের যে উপাদান দেওয়া আছে যে আলু আর তৈল, এই আলু আর তৈল কোনটা আমরা আমদানি করি এবং কোনটা রপ্তানি করি, এবং কোনটা কতটুকু আমদানি করি কতটুকু রপ্তানি করি। এই দুটো অপশন কিন্তু তোমাদের জন্য শূন্যস্থানের জন্য, বাম ডানের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ আমি এটাকে তোমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্ন আছে সেখানেও কিন্তু আমি লিখতে পারি যে বাংলাদেশে কতটুকু আলু বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় প্রতি বছর, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি যে আলু, দেখো আলুর নিচে 4 এবং নিচে কি রপ্তানি, তার মানে আমরা তো জেনেছি যে আলু আমরা রপ্তানি করি, উদ্বৃত্ত আলু, তাই না। কতটুকু 4 মিলিয়ন টন। তাহলে 1 মিলিয়ন টন যদি 10 লক্ষ হয়, 4 মিলিয়নে কত 40 লক্ষ টন আলু আমরা কি করি 40 লক্ষ টন বিদেশে বিক্রি করি, এবং ওইটা দিয়ে যে টাকাটা পাই সেটা আমাদের দেশের অর্থনীতিতে কাজে লাগাই। আরেকটা কি আছে দেখো, তৈল। তৈল হচ্ছে 0.5 অর্থাৎ 0.5। 0.5 মানে এখানে 1 পুরো হয়নি, 1 হতে আরও 0.5 লাগবে, তাই না। তাহলে যদি 1 মিলিয়ন টন হতো তাহলে সেটা 10 লক্ষ টন হতো, যেহেতু 0.5 তার মানে অর্ধেক। তাহলে কি 10-এর অর্ধেক কি 5, তার মানে 5 লক্ষ টন। 5 লক্ষ টন তৈল আমরা কি করি আমদানি করি, বিদেশ থেকে কিনে আনি, ঠিক আছে। এটা তো হয়ে গেল। আমাদের একটা সুন্দর একটা তথ্য আছে বইয়ে, এটা আমাদেরকে বলা হয়েছে আলোচনা করতে, এবং এটা আমাদের খুব দরকারি একটা বিষয়। চলো আমরা একটু দেখি। আমাদের পৃষ্ঠা 33-এ একদম উপরে দেখো কি বলছে, নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে, অর্থাৎ ফসলের চাষ কম বেশি কেন হয়। হ্যাঁ, এই যে নিচের যেই অপশনগুলো আছে, কি কি অপশন, কি কি উপাদানগুলো আছে, আবহাওয়া ও জলবায়ু, মাটি, ভোক্তার চাহিদা, এগুলো কিভাবে ফসলের চাষকে, মানে আমরা যে ফসল ফলাই এটাকে কিভাবে প্রভাবিত করে, অর্থাৎ কম বেশিটা হয় কিভাবে, এরা কিভাবে দায়ী থাকে, তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এখান থেকে কিন্তু ছোট করে বা একটা কাঠামোবদ্ধ প্রশ্ন আমি তোমাদেরকে কি করতে পারি, দিয়ে দিতে পারি। তো চলো আমরা একটু এটা আলোচনা করি যে আসলে কিভাবে আবহাওয়া ও জলবায়ু, তারপর মাটি আর ভোক্তার চাহিদা একটা ফসলে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া কি? আমরা জানি আবহাওয়া হলো একটা অল্প সময়ের ধারণা, তাই না? আবহাওয়া কি? অল্প সময়ের ধারণা। কিসের ধারণা? এই যে আমাদের প্রতিদিন তাপমাত্রা কতটুকু থাকছে সেটার গড় হচ্ছে আবহাওয়া, তাই না? সেটার গড় কি? আবহাওয়া। তো এটা এক সপ্তাহের হতে পারে, একদিনের হতে পারে। জলবায়ু কি? এই যে আবহাওয়ার গড়, আমরা প্রতিদিনের আবহাওয়ার গড় যে বের করছি প্রতিদিন, যেমন বলে না যে আজকে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই যে 35 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে, তো এই যে আবহাওয়াগুলো, এগুলোর প্রতিদিনের আবহাওয়ার গড়টাকে যখন আমরা অনেক দিন পর এটাকে নিয়ে আবার আরেকটা গড় করি, সেটাকে বলা হচ্ছে জলবায়ু। প্রতিদিন একটু একটু করে আবহাওয়ার যে গড়টা পাচ্ছি, এটাকে একসাথে করে যখন আবার আমরা আরেকটা গড় পাচ্ছি, সেটা হচ্ছে কি? জলবায়ু। তো আবহাওয়া সাধারণত একদিনেরও হতে পারে, 7 দিনের মধ্যেও আমরা করতে পারি, কিন্তু জলবায়ুর ধারণাটা দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদীটা কি? 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে আমরা কি বলি? জলবায়ু। তো এটা ফসলকে কিভাবে এখন প্রভাবিত করে, ফসল কিভাবে চেঞ্জ হয় বা কম বেশি হয়? দেখো, আমরা কি জানি শীতকালে প্রচুর সবজি হয়, তাই না? আবার এই যে গরম, এখন বৈশাখ মাস, এখন কি সময়? এখন ফল পাকার সময়, তাই না? আবার এখন আমরা যে জানি বোরো ধান কাটার সময় কিছু কিছু ধানে, যেগুলো তোমার ধান হয়ে গেছে, সেখানে বৃষ্টির পানি না পড়লে কিন্তু পরিপক্ক হবে না। তো এটার জন্য কিন্তু আমাদের বৃষ্টি দরকার, তাই না? তো এখন যদি ধরো বৃষ্টি না হয়, ধরো আবহাওয়া এখন বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হলো না, না হলে কি হবে? এই ধানগুলো আর শক্ত হবে না, পরিপক্ক হবে না, ঠিক আছে? ধানগুলো কি করবে? ঝরে পড়বে। তখন যখন মাটিতে ঝরে মিশে যাচ্ছে, তখন কিন্তু কৃষকের ক্ষতি হচ্ছে। তার মানে কি? উৎপাদন কম হচ্ছে, আর তখন ঘাটতি দেখা দিবে। ঘাটতি দেখা দিলে কি হয়? আমাদের আবার কিনে আনতে হয়। কিনে আনতে গেলে আমাদের অর্থনীতিতে কি হয়? আমরা যে ইনকামটা করি সেটা কমে যায়, আমাদের দেশের যে ইনকাম সেটা কমে যায়। তো ফসলের চাষকে কিভাবে প্রভাবিত করছে? আমরা দেখছি যে ফসলকে নষ্ট করে দিচ্ছে, তাই না? ফসল কমে যাচ্ছে, ফসল যা হওয়ার কথা সেটা হচ্ছে না। আবার এই যে এখন দেখো, বৃষ্টি হওয়ার দরকার ছিল অনেক আগে থেকে, কিন্তু বৃষ্টি হয়নি। তাতে কি হয়েছে? যখন আরও 15-20 দিন আগে বৃষ্টির দরকার ছিল, তখন বৃষ্টি হলে গাছের যে আমগুলো ছিল, সে আমগুলো কি হতো? আমগুলো আরেকটু শক্ত হয়ে যেত, বোটাটা শক্ত হয়ে যেত, এবং আমগুলো ঝরে পড়তো না। কিন্তু বৃষ্টিটা দেরি করে হওয়াতে অনেক আম গাছে নষ্ট হয়ে গেছে, এবং এগুলো ঝরে পড়ে গেছে, এগুলো বড় হয়নি। বৃষ্টি হলে আম পাকা শুরু করে, সেগুলো ঠিকমতো পাকেনি, ঠিক আছে? তেমন মিষ্টি হয়নি, রসালো খুব কম হয়েছে। তো এই কারণে কি বলছে, আবহাওয়া ও জলবায়ু আমাদের দরকার। এখন মনে করো আমাদের এখন গরম থাকার কথা, কিন্তু গরম হচ্ছে না, ঠান্ডা পড়ছে, বা ঠান্ডা থাকার কথা শীতকালীন ফসল, কিন্তু ঠান্ডা হচ্ছে না, বা এত ঠান্ডা পড়লো যে শীতের যে সবজি সেটা চাষ করতে কৃষক মাঠেই যেতে পারছে না, ঠিক আছে? তখন কিন্তু চাষ কম হবে। বা গরমের দিনেও এত গরম পড়লো যে ফসল আসলে গরমের জন্যই অর্ধেক নষ্ট হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষতির দিক। যদি বলো যে ম্যাডাম শুধু ক্ষতিই আছে, না, ক্ষতি নেই। যদি ধরো যখন বৃষ্টি হওয়ার দরকার, তখন যদি বৃষ্টি হয়, তখন ফসল কিন্তু আরও মজবুত হচ্ছে, এবং ফসল কিন্তু আরও হৃষ্টপুষ্ট হয়ে আরও বেশি হচ্ছে, তাই না? তখন কিন্তু আমাদের দেশের চাহিদা মেটাতে পারছি। আবার যখন শীত, যেই ফসলগুলো ফলানোর জন্য আমাদের ঠান্ডা দরকার, শীত দরকার, তখন যদি পর্যাপ্ত পরিমাণে শীত হয়, তাহলে তখনও ফসল কি হয়? বেশি পড়ে, তাই না? বেশি উৎপাদন করতে পারি আমরা। তো এই হচ্ছে আবহাওয়া আর জলবায়ু।
আমরা জলবায়ুর ব্যাপারটা আরেকটু বলি, যে ধরো এখন যেটা হচ্ছে আবহাওয়া, যে শীতের সময় শীত পড়ছে না বা গরমের সময় গরম পড়ছে না, অথবা অনেক বেশি গরম বা অনেক বেশি শীত, এরকম যদি আস্তে আস্তে ঘটতে থাকে, তাহলে 30-40 বছর পর যখন এটা একেবারেই দেখা যাবে কি গরমের সময় আসলেই কোনো গরম নেই, শীতের সময় আসলেই কোনো শীত নেই, বা অনেক শীত, অনেক শীত, যেখানে ফসল মাঠে যাওয়াই পসিবল হচ্ছে না, মাঠে দেখা যাবে বরফ পড়ছে, তখন কিভাবে চাষ করবে? তো এই জন্য আমাদের আবহাওয়া জলবায়ুটা কী করতে হয়, একটু যেহেতু আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল, তাই আমাদের এই আবহাওয়া জলবায়ুর উপরেই কিন্তু আমাদের অনেকটা নির্ভর করে থাকতে হয়, যে আমাদের দেশে কখন বৃষ্টি হচ্ছে, কখন কি রোদ হচ্ছে, কখন ঠান্ডা পড়ছে, ঠিক আছে? তো এইটার উপরে ভিত্তি করে কিন্তু ফসলটা ফলাতে হয়, কারণ অনেক ফসল যেটা শীতে ভালো হয়, আবার অনেক ফসল যেটা গরম পেলে ভালো হয়। মাটিটা কেন? কৃষকের ভাষায় মাটি কি? মাটি যেখানে আমি বীজ বপন করে ফসল ফলাচ্ছি, সেটাই হচ্ছে মাটি, তাই না? এই মাটিকে কি করছি, আমরা একটু আগে বলেছিলাম যে মাটিকে আমরা কৃষকের সুবিধার জন্য, কৃষিকাজের সুবিধার জন্য আমরা মাটিকে কয়েকটা ভাগে ভাগ করেছি, যেমন দোআঁশ, এঁটেল আর বেলে মাটি। এখন ধরো যে ফসলটা বেলে মাটিতে ভালো হবে, উৎপাদন বেশি হবে, সেটা তুমি যদি এঁটেল মাটিতে দাও, তাহলে কিন্তু উৎপাদন তেমন হবে না। এমনও হতে পারে ফসলটার মানে গাছগুলোর হচ্ছেই না, মরে যাচ্ছে, তখন কিন্তু কৃষকেরও ক্ষতি, এবং আমাদের উৎপাদন না হলে কিন্তু আমাদেরও ঘাটতি হবে, তাই না? সে ফসলটা ঘাটতি হবে। আর যদি আমরা কি করি, যে ধর যে মাটিতে যে ফসলটা হওয়া দরকার, যেমন আমরা পড়েছি আলু দোআঁশ আর বেলে মাটিতে হয়, আমরা যদি আলু কি করি এই দোআঁশ আর বেলে মাটিতেই করি, তাহলে অনেক বেশি আলু পাবো এবং ফসল ভালো হবে, তখন আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো, তাই না? একটা দেশে যত বেশি রপ্তানি করবে তত বেশি উন্নত হবে। এবার ভোক্তার চাহিদা কি? ভোক্তা হচ্ছে যারা ভোগ করে। কারা ভোগ করে? আমরা মানুষরা ভোগ করি। কি ভোগ করে? এই যে খাবার দাবার, ফসল, তাই না? আমরাই তো খাই। তো এই যে ভোক্তার চাহিদা, মানে আমাদের কতটুকু চাহিদা, এই যেমন ধরো আমাদের যে 16 কোটি মানুষ আছে বা 18 কোটি মানুষ আমরা যদি ধরি, তাহলে এতগুলো মানুষের জন্য কতটুকু উৎপাদন দরকার, কতটুকু ফসল ফলালে এতগুলো মানুষকে খাবার দেয়া যাবে, ফসল দেয়া যাবে, সবার ঘরে ঘরে ওই ফসলটা যাবে, ঠিক ওইটার উপর ভিত্তি করে কিন্তু ফসলটা চাষ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভোক্তার চাহিদা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ধরো যে কোনো একটা দ্রব্য যদি যেটা মানুষ সবচেয়ে বেশি খায়, যেমন এই আলুটার কথাই আবার ধরি, আলু সবাই বেশি খায়, এই জন্য আলু কিন্তু অনেক চাষ করা হয়। আবার দেখো দারুচিনি, এটা কিন্তু আলুর মতো এত খাই না, তাই না? এজন্য এটা কিন্তু আলুর মতো এত লাগেও না, আরও কম লাগে। আবার ধরো তোমার ধানটা আমাদের যতটুকু লাগে, চালটা আমাদের যতটুকু লাগে, গমটা কিন্তু আমাদের এত প্রয়োজন হয় না, এত বেশি লাগে না, এই জন্য গমের চাইতে ধান চাষটা বেশি হয়, ঠিক আছে? তো আমরা এই অধ্যায়ে মোট 6টা কৃষি পণ্য নিয়ে পড়েছি। একটা কি? চাল, গম, ডাল, আর হচ্ছে আলু, তৈলবীজ, মশলা। এখানে আমাদের কৃষি পণ্য নিয়ে আলোচনা শেষ এই অধ্যায়ে। আমরা আগামী ক্লাসে অর্থকরী ফসল নিয়ে আলোচনা করব, এবং অর্থকরী ফসল কি সেটা বিস্তারিতভাবে আজকের ক্লাসের মধ্যে জানাবো, ঠিক আছে? তোমরা সেই পর্যন্ত কি করবে, এই পার্ট 2 এর যত সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান বামডান আছে সেগুলো তো পড়বেই, সাথে বোর্ডের কাঠামোবদ্ধ প্রশ্নগুলো পড়বে, আগে বোর্ডেরগুলো পড়বে, ঠিক আছে? এবং আমরা কি বলেছি, একদম সহজ একটা পদ্ধতি বলেছি, যে যদি টেক্সট বইয়ের মানে পাঠ্য বইয়ের যে পার্টটা আছে, যে পার্ট 2টা আমরা আলোচনা করলাম, এটা যদি আমরা পুরোটা পড়ে ফেলি,
ঠিকভাবে, তাহলে বোর্ডের কাঠামোবদ্ধ প্রশ্ন বা আমরা অতিরিক্ত প্রশ্ন যেটাই দিয়েছি সেটা কি হবে, একেবারে আমাদের কভার হয়ে যাবে। তাহলে তোমরা সেভাবেই পড়বে, আগে বুঝে বুঝে বইয়েরটা শেষ করবে। ঠিক আছে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।